জুলাই হত্যাযজ্ঞ মামলায় হাসিনা কামালের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 10 জুলাই। আসামিদের অব্যাহতির আবেদন আইনজীবী। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রত্যাশা প্রাপ্তির মিল দেখছেন না জুলাই যোদ্ধারা। উদ্দেশ্য ব্যর্থ হলে ফের আন্দোলনের আশঙ্কা সমাজবিজ্ঞানীদের। রাজনৈতিক দলগুলোকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে না ঐকমত্য কমিশন, বললেন আলী রিয়াজ। জাতীয় স্বার্থে সবাইকে এক হওয়ার আহ্বান। এবং ময়মনসিংহে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে 22 চিকিৎসকের বিপরীতে কর্মরত মাত্র 4। দীর্ঘদিন অচল ওটি এক্স-রে জেনারেটর, মিলছে না স্বাস্থ্যসেবা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধে পলাতক শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 10 জুলাই নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এদিন নির্ধারণ করেন। এদিন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে নির্দোষ ও ঘটনার সাথে সম্পৃক্ততা নেই উল্লেখ করে 5টি অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন। শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বক্তব্য বিকৃতি করে অপব্যাখ্যা দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। রংপুরের আবু সাঈদের ঘটনা শেখ হাসিনার বেলায় প্রযোজ্য নয় উল্লেখ করে শেখ হাসিনার আইনজীবী বলেন, থানাগুলোতে পুলিশ হত্যা হয়েছে, আগুন দেয়া হয়েছে, যার কোনো অভিযোগ নেই ট্রাইব্যুনালে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এই 3 জনের বিরুদ্ধে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলার 4 শুনানির জন্য দিন ধার্য ছিল। আগামী 10 জুলাই 2025 তারিখে অভিযোগ গঠনের শুনানির উপরে আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে। সেদিন অভিযোগ গঠন হবে কি হবে না এটি নির্ধারণ করবে ট্রাইব্যুনাল। দর্শক, এ বিষয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী পাপ্পু। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? হলো যে আগামী 10 জুলাই শেখ হাসিনার আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের যে মামলাটি হয়েছে সেটার অভিযোগ গঠনে নেওয়া হবে কি হবে না সেটার রায় প্রকাশ করবে ট্রাইব্যুনাল। আর আজকে গত 1 জুলাই কিন্তু প্রসিকিউশন তাদের তরফ থেকে যে অভিযোগ গঠনে আপিল করেছিলেন সেটা আজকে আজকে আসামি পক্ষের আইনজীবী কথা বলেন এবং সেখানে আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন টোটাল 12টি পয়েন্ট তুলে ধরেন, যে এই 12টি পয়েন্টের বেসে তিনি কিন্তু শেখ হাসিনাকে এই মামলা থেকে, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে এই মামলা থেকে অব্যাহতি চেয়েছেন। সেই 12টির ভিতরে একটি হলো যে তারা বলেছেন যে আবু সাঈদ যে হত্যা করা ছিল সেখানে তিনি কোনো বক্তব্য বা তার এখানে সম্পৃক্ততা নেই, কারণ তিনি কোনো কল করে কোনো নির্দেশ দেন নাই, কোনো হুকুম দেন নাই যে আসাদুজ্জামান মানে আবু সাঈদকে হত্যা করতে হবে। উল্টো তিনি আবু সাঈদের ফ্যামিলিকে ট্রাইব্যুনালে ডেকে তাকে তার গণভবনে ডেকেছেন, তাদেরকে আর্থিক সহায়তা করেছেন। এই জিনিসটি তিনি তুলে ধরেছেন তিনি যে আশুলিয়ায় যে 6 জন লাশ পোড়ানোর মামলায় যেখানে শেখ হাসিনাকে যুক্ত করা হয়েছে, তিনি বলেছেন যে আসলে ওই দিন কিন্তু যখন এই হত্যাযজ্ঞটি চলেছে তখন কিন্তু তিনি দেশেই ছিলেন না, অর্থাৎ তিনি তার প্রধানমন্ত্রিত্ব ছেড়ে তিনি ভারতের উদ্দেশ্যে চলে গিয়েছেন। সেক্ষেত্রে তাকে এখানে আনা উচিত, এই মামলায় জড়ানো যাবে না। আরেকটি জিনিস তিনি বলেছেন যে এই যে যেটা রাজাকারের বাচ্চা, যেইখান থেকে আন্দোলনের সূত্রপাত হয়, অর্থাৎ শেখ হাসিনা সবাইকে রাজাকারের বাচ্চা, নাতিপুতি এইসব বলেছেন, তিনি বলেছেন যে এটাও একটা মিথ্যা বানোয়াট। এটা তাকে এইখানে তিনি যেভাবে বলেছেন সেই জিনিসটা সেভাবে উপস্থাপন না করে ভুল একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। এইসব সহ প্রায় 12টি পয়েন্ট তিনি আজকে ট্রাইব্যুনালের সামনে তুলে ধরেছেন এবং ট্রাইব্যুনাল সেগুলো শুনেছেন এবং তারপরেই ডিসিশন দিয়েছেন যে আগামী 10 তারিখে এটা রায় প্রকাশ করবে। এবং এছাড়া আজকে আরেকটি মামলা, যে চট্টগ্রামের শহীদ ওয়াসিম হত্যা মামলায় আসামি ফজলে করিম চৌধুরী, রাউজানের সাবেক এমপি, তাকে আদালতে হাজির করা ছিল। তার আজকে চার্জশিট দাখিল করার সময় ছিল, কিন্তু সেটা 2 মাস পিছিয়ে আগামী 7 সেপ্টেম্বর এটা চার্জশিট দাখিল করবে। তো সোনিয়া, এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। আপু, আপনাকে ধন্যবাদ।
এবার জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই। চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রত্যাশা ও প্রাপ্তির সঙ্গে মিল দেখছে না জুলাই যোদ্ধারা। আর সমাজবিজ্ঞানীরা মনে করেন আন্দোলনের উদ্দেশ্য ব্যর্থ হলে আবারও যে আন্দোলন হবে না তারও নিশ্চয়তা নেই। অন্যদিকে দলীয় স্বার্থে জুলাই আন্দোলনের প্রত্যাশা পুরোপুরি বাস্তবায়ন না হলে শহীদদের রক্ত বৃথা যাবে বলে মনে করেন রাজনীতিকরা। জুলাই আন্দোলন নিয়ে উষা ফেরদৌসের 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের প্রথম কিস্তি আজ। 2014, 2018 ও 2024 সালে পরপর 3টি নিয়ন্ত্রিত ও একতরফা নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখেন স্বৈরাচারী শেখ হাসিনা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে একচেটিয়া কর্তৃত্ব কায়েম করে রুদ্ধ করে দেন বিরোধী মত। আবার আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করে বিচার বহির্ভূত হত্যা, গুম, গায়েবী মামলা সহ নানা রকম বেআইনি নিষ্পেষণে ত্রাসের রাজত্বে পরিণত হয় দেশ। বিরোধী মত প্রকাশকে গণ্য করা হতে থাকে অপরাধ হিসেবে। গণমাধ্যমেও নেমে আসে অলিখিত নিষেধাজ্ঞার খড়গ। সরকারের নির্লজ্জ হস্তক্ষেপে মুখ থুবড়ে পড়ে বিচার ব্যবস্থা। মূলত আওয়ামী লীগের দীর্ঘ স্বৈরাচারী শাসন ব্যবস্থায় জুলাই গণ অভ্যুত্থানের পটভূমি তৈরি করে। কোটা আন্দোলনের শুরু, পরে বৈষম্য বিরোধী ও তারও পরে শুরু হয় সরকার পতনের এক দফা আন্দোলন। 1 মাসের রক্তক্ষয়ী আন্দোলনে স্বৈরাচারী হাসিনাকে বিদায় করে বিজয় ছিনিয়ে আনলেও 1 বছরে প্রত্যাশা ও প্রাপ্তির সঙ্গে মিল দেখছেন না জুলাই যোদ্ধারা। আমরা যে স্পিরিট নিয়ে আন্দোলনটা করেছিলাম, এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করেছিলাম, তার আশার 10% পূরণ হয়েছে বলে আমার মনে হয় না। বিগত কয়েক মাস যাবতই দেখা যাচ্ছে যে অনেকটা রাজনৈতিক দলের অনেকের কারণে আমরা সরে যাচ্ছি। ৭১-এর পর সবচেয়ে বড় অর্জন ২৪-এর গণ অভ্যুত্থান, তাই এটিকে ব্যর্থ হতে দেওয়ার কোনো সুযোগ দেখছেন না সমাজবিজ্ঞানীরা। 2014 থেকে আমরা বাংলাদেশকে অন্য পথে যাওয়াটা আমরা দেখছি, বিশেষ করে 2009 এর ইলেকশনের পর থেকেই যেটা হয়েছে সেটা বৈষম্যহীন বাংলাদেশ তৈরির যে স্বপ্ন আমাদের রয়ে গেছে, এটা বাস্তবায়ন আমরা যারা আছি তারাও করব এবং আমাদের পরবর্তী বংশধর যারা তারাও করব। জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা ছিল তা ব্যক্তি ও দলীয় স্বার্থে ক্ষুণ্ণ হতে চলেছে বলে মনে করেন রাজনীতিবিদরা। এদিক থেকে হতাশা হচ্ছে যে আমরা জুলাইয়ের স্পিরিটটা ছিল ত্যাগ, কিন্তু জুলাইয়ের পরে অর্জনের পরে এটার স্পিরিটটা ডিফারেন্ট হয়ে গিয়ে মনে হচ্ছে না পাওয়া। এই বৈপরীত্যটা আমাদেরকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। তবে আমি এটাকে সম্পূর্ণ ব্যর্থ এটা মনে করি না। এটা প্রথম সফলতা তো হচ্ছে স্বৈরাচার বিদে হয়ে গেছে। আমরা যদি এতটুকুকেই অর্জন মনে করি তাহলে তো একটা বিশাল অর্জন। জুলাই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সবাইকে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ নাটোরে পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ লক্ষ্যে শহরের বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে। ইতোমধ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা নাটোরে পৌঁছেছেন। পরে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হবে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও পথসভা। দুপুর 2টায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় পথসভা ও পদযাত্রায় অংশ নেবেন তারা। দর্শক, এই নিয়ে আরো জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুল ইসলাম। রাশেদ, নাটোরে এনসিপির কর্মসূচি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। তাদের মুখরিত হয়েছে নেতৃবৃন্দ, তারা তাকে দলের মুখপাত্র নাহিদ ইসলাম, দক্ষিণবঙ্গের মুখ্য সমন্বয়ক আফসার আব্দুল্লাহ এবং উত্তরবঙ্গের সমন্বয়ক সাজুদ আলম সহ দলের সদস্য সচিব আখতার হোসেন সহ তারা এখন নাটোরে উপস্থিত রয়েছেন। নাটোরের এই উপস্থিতি তাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে একটা চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে তারা যে পদযাত্রায় প্রথমত একতার মোড়ে
মিরপুরে অবস্থান করবে, তারপরে তারা খোলা জায়গায় করে নাটোর মাদ্রাসা মোড়ে অবস্থান নেবে এবং সেখানেই হবে এনসিপির একটি জনসভা। এবং আমি আপনাকে আগে জানা যাচ্ছে চাই যে বিচার সংস্কার এবং দেশ পুনর্গঠনের লক্ষ্যে জনতা দুয়ার জুলাই, দেশ গড়ছে জুলাই সভায় নাগরিক এনসিপি তারা নাটক হচ্ছে এবং আপনাদেরকে আরো যে জনগণ বোঝাতে চাচ্ছেন যে ন্যায় বিচারের দাবিতে সচেতন আনছে, জনগণের অধিকার ফিরিয়ে আনছে এবং মানবিক ও সমৃদ্ধ এবং সুগতি বাংলাদেশ গড়তে তাদের এই পদক্ষেপ প্রয়োজন। জি, এই ছিল নাটক থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। রাশেদ, আপনাকে ধন্যবাদ। জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে না, বরং দ্বিমত থাকা বিষয়গুলো সংশোধিত আকারে আবার আলোচনায় উঠানো হচ্ছে বলে মন্তব্য করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরুর আগে সূচনা বক্তব্যে তিনি আরও বলেন, আলোচ্য প্রস্তাবের সব বিষয়ে দলগুলোর একমত না হলেও জাতীয় স্বার্থে একমত হওয়ার চেষ্টার আন্তরিকতা জরুরি। 3 দিন বিরতি দিয়ে আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আবারও বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা ও নারী প্রতিনিধিত্বের মতো বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানান তারা। আপনাদের বক্তব্য, আপনাদের অবস্থানকে ধারণ করেই তৈরি করা যায় সেই চেষ্টাটা আমাদের আছে, সেটা আমরা অব্যাহত রাখবো। এতে করে যাতে কোনো রকম বিভ্রান্তি সৃষ্টি না হয় সেজন্য এটা বলা যে আমাদের দিক থেকে চেষ্টাটা হচ্ছে আন্তরিক চেষ্টা, সর্বান্তকরণের চেষ্টা হচ্ছে আপনাদের বক্তব্য, আপনাদের আকাঙ্ক্ষার সাথে যাতে একটা সামঞ্জস্য বিধান করা যায়। দর্শক, ঐক্যমত্য কমিশনের বৈঠকের সবশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। বৈঠকের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। বলছিলেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন 3 দিনের বিরতি দিয়ে দ্বিতীয় দফায় 10ম দিনের মতো কিন্তু আজকে বৈঠকে বসেছে এবং যে 3টি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব। এর মধ্যে 2টি বিষয় কিন্তু সম্পূর্ণ নতুন, যেটি নিয়ে এখন পর্যন্ত দ্বিতীয় দফায় আলোচনা হয়নি। আর যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল কিন্তু সেটা এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, সেটা হচ্ছে যে নারী প্রতিনিধিত্ব নিয়ে, যেটি জাতীয় সংসদে 100টি আসন থাকবে, সেই আসনে কিভাবে নির্বাচন প্রক্রিয়া হবে, এটি যেমন একটি বিষয়। আরেকটি হচ্ছে স্থানীয় নির্বাচনগুলোতে নারী প্রতিনিধিত্ব কীরকম থাকবে সেটি নিয়েও আসলে আলোচনা হয়েছে। এছাড়া যদি আমরা আজকে এই বিষয়গুলো আলোচনা হবে, এছাড়া যদি বলি সেটি হচ্ছে যে আলী রিয়াজ, যিনি জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি, তিনি সূচনা বক্তব্যে যেটি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর উপরে কোনো বিষয়ে আসলে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না, বরং রাজনৈতিক দলগুলো এই যে প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেখানে সব বিষয়ে যে তারা একমত হবে ব্যাপারটি এমনও না, কিন্তু একমত হওয়ার যে আন্তরিকতা থাকা প্রয়োজন সেটি কিন্তু আসলে প্রয়োজন। দুপুর পরবর্তী সময়ে হয়তো একটা ব্রিফিং আমরা আসলে দেখতে পাবো। এছাড়া বিকেলে কিন্তু আমরা সর্বশেষ জানতে পারবো যে 3টি বিষয় নিয়ে আজকে আলোচনা হওয়ার কথা ছিল, তার সর্বশেষ কি অবস্থায় রয়েছে। ফরেন সার্ভিস একাডেমি থেকে সোনিয়াই ছিল আমার কাছে সর্বশেষ। রিপন, আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 22 জন চিকিৎসকের বিপরীতে কর্মরত আছেন মাত্র 4 জন। দীর্ঘদিন ধরে অচল অপারেশন থিয়েটার, এক্সরে মেশিন ও জেনারেটর, তাতে মিলছে না প্রয়োজনীয় সেবা। ওমর ফারুক আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটের 31 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 2010 সালে 50 শয্যায় উন্নীত করা হয়, কিন্তু 22 জন চিকিৎসকের বিপরীতে হাসপাতালে কর্মরত আছেন মাত্র 4 জন, আর উপসহকারী কমিউনিটি মেডিকেল পদে 12টির বিপরীতে কর্মরত আছেন 5 জন। প্রতিদিন প্রায় 3 শতাধিক রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসলেও তারা সেবা পাচ্ছেন না বলে অভিযোগ।
ডাক্তার ও লোকবল সংকটের কথা স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বললেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। 4 জন মেডিকেল অফিসার এবং আমি 5 জন মিলে মোটামুটি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতেছি। তবে গুণগত সেবা নিশ্চিত করতে হলে আরও মেডিকেল অফিসার প্রয়োজন এবং অতি শীঘ্রই মেডিকেল অফিসার দেওয়ার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবহিত করছি এবং তা আশা করি তারা আশু ব্যবস্থা নেবেন। দ্রুত প্রয়োজনীয় ডাক্তার সহ লোকবল নিয়োগে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, দাবি উপজেলার 3.5 লাখ মানুষের। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সোমবার উপকূলবর্তী এলাকাসমূহের উপর দিয়ে 45 থেকে 60 কিলোমিটার বেগে বজ্রপাত সহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। লঘুচাপের কারণে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার সহ আরও অনেক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে নদীবন্দরগুলোকে 1 নম্বর এবং সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। এছাড়া মাছ ধরা ট্রলারসমূহে নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গত অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে 316 কোটি 51 লাখ টাকা বেশি রাজস্ব আদায় করেছে যশোর বেনাপোল কাস্টমস। বাংলাদেশ ভারত স্থল বাণিজ্যের প্রায় 80% বেনাপোল বন্দরের মাধ্যমে সংঘটিত হয়। নানান জটিলতা থাকা সত্ত্বেও লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 317 কোটি টাকা বেশি আদায় করেছে কর্তৃপক্ষ। জবাবদিহিতা, স্বচ্ছতা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এমন মাইল ফলক গড়া সম্ভব হয়েছে বলে মনে করছেন সবাই। ভবিষ্যতেও এমন সাফল্যের ধারা চলমান থাকার প্রত্যাশা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাসে মৃতের সংখ্যা বেড়ে 82 জনে দাঁড়িয়েছে। বহু মানুষ এখনও নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। নিখোঁজদের সন্ধানে মোতায়েন রয়েছে হেলিকপ্টার, ড্রোন ও নৌযান। ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে এই বিভীষিকাকে জাতীয় ট্র্যাজেডি বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় তছনছ যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্য। প্রবল বর্ষণের ফলে স্যান অ্যান্টোনিও শহরে ওয়াদালুপ নদীর পানি প্রায় 9 মিটার বেড়ে আশপাশের এলাকা তলিয়ে গেছে। সিএনএন জানায়, নদীর ধারে থাকা একটি খ্রিস্টান গ্রীষ্মকালীন ক্যাম্পে অবস্থানরত এক কাউন্সিলর সহ 350 শিশুর মধ্যে 10 জন এখনও নিখোঁজ রয়েছেন। আবহাওয়া বিভাগ আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে রাজ্যটিতে আরও ঝড়ের পূর্বাভাস দিয়েছে। এতে উদ্ধার অভিযান ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে এখনও অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। নিখোঁজদের সন্ধানে মোতায়েন করা হয়েছে হেলিকপ্টার, ড্রোন ও নৌযান। পাশাপাশি হাসপাতালগুলোতে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। নিখোঁজ সবাইকে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন টেক্সাসের গভর্নর। এদিকে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে এই বিভীষিকাময় সময়কে জাতীয় ট্র্যাজেডি বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক বিবৃতিতে তিনি বলেন, তার প্রশাসন গভর্নর অ্যাবটের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর, ফুটবল। এশিয়ান কাপ বাছাই খেলা শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। রোববার দিবাগত রাতে দেশের মাটিতে পা রাখে আফিদা খন্দকাররা। পরে রাতেই তাদেরকে দেয়া হয় সংবর্ধনা। যদিও এবারে বিশেষ কোনো অর্থ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়নি। ফলে নারী দলের সাফল্যের যথাযথ মর্যাদার জায়গায় এক ধরনের শূন্যতা থেকেই গেল। আরও জানাচ্ছেন মুদাসির আলী। প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করে রোববার সন্ধ্যায় মিয়ানমার থেকে ব্যাংকক হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে বাংলাদেশ নারী ফুটবল দল। নামার সঙ্গেই তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে বাফুফে কর্তৃপক্ষ। এরপর তাদের নিয়ে যাওয়া হয় রাজধানীর হাতিরঝিলে অ্যাম্ফি থিয়েটারে। সেখানে তাদের দেয়া হয় সংবর্ধনা। সংবর্ধনা অনুষ্ঠানে বাফুফে সভাপতি থেকে শুরু করে ক্রীড়া সংশ্লিষ্ট সবাই শুভেচ্ছা জানান। আসেন সংস্কৃতি উপদেষ্টা ফারুকীও। সাধারণ ভক্তদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে নারী দলের প্রশংসা করলেও এবারে কোনো অর্থ পুরস্কারের ঘোষণা দেননি বাফুফে সভাপতি। এর আগে গত বছর সাফ জয়ের পর বাফুফের পক্ষ থেকে 1.5 কোটি টাকার অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু 9 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সে অর্থ পায়নি নারী ফুটবল দল। এছাড়াও গত 2 মাস যাবৎ বেতন বকেয়া রয়েছে তাদের। পাশাপাশি বেশ কয়েকটি ম্যাচ ফিও পায়নি আফিদা ঋতুপর্ণারা। আবার 2026 সালে এশিয়ান কাপ মিশন রয়েছে নারীদের।
দেশে এখন ঘরোয়া লিগ নেই প্রতিযোগিতামূলক ম্যাচ বা কোনো টুর্নামেন্ট, অথচ এর মধ্যেও মেয়েরা দক্ষিণ এশিয়া পেরিয়ে পৌঁছে গেছে এশিয়ায়। এদিকে লিগ খেলতে সোমবার ভুটানের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন ঋতুপর্ণা ও মনিকা চাকমা। মুদাসসির আলী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই হত্যাযোগ্য মামলায় হাসিনা কামালের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 10 জুলাই। আসামিদের অব্যাহতির আবেদন আইনজীবীর। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রত্যাশা প্রাপ্তির মিল দেখছে না জুলাই যোদ্ধারা, উদ্দেশ্য ব্যর্থ হলে ফের আন্দোলনের আশঙ্কা সমাজবিজ্ঞানীদের। রাজনৈতিক দলগুলোকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে না ঐকমত্য কমিশন, বললেন আলী রিয়াজ। জাতীয় স্বার্থে সবাইকে এক হওয়ার আহ্বান। এবং ময়মনসিংহের হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে 22 চিকিৎসকের বিপরীতে কর্মরত 4। দীর্ঘদিন অচল ওটি, এক্স-রে, জেনারেটর, মিলছে না স্বাস্থ্যসেবা। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।